আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, পর্ব 2, কণ্ঠে সাদিয়া। অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তো তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে তো একটু ভালো কইরে দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর দীর্ঘশ্বাস ফেলল। বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব কে বলেছে? সকল পণ্য এক দাড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাফিকি নয় যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনও অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্য তাচ্ছিল্যর সাথে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুতই জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে, তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নেই অপমান, নেই। আমার ভুল ভাল, অসুস্থ মনোভাব। যা হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বারবার অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে সেখান থেকে চলে যায়। এরকম ঘটনা প্রথম নয়। তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসাব মিলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা 20 থেকে 25 বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো, এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিন। আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গহনা পরে ঘরে সামলাবে। রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তুর রুমে গেলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্র সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার। পাড়ার লোকে একের পর এক কথা বলছে, ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেক ইমপ্রুভমেন্ট করা দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগলেই তো মিটে যেত সব। এই নিয়ে কতগুলোর সাথে এমন হলো। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোকে কানাঘোষা শুরু করছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের ওপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না।
আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারার আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্টে আলোচনা করে না কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় ধীরতা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানপূরণের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি করিস, পরে করবি তো? বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে, তোর আশেপাশের লোক তোর ব্যাপার কি বলবে? অন্তু একটু হাসল। সেটা ভাবার প্রশ্নই ওঠে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোন অন্তু, মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ তুই বুঝিস না। এই সব বিপদ আনে খালি। এই সব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি অত দূর তোরে পড়ালেখা করায় ভুল করেছি? কিছু চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আমরিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবদ্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে। আমি গোসল দিয়ে আসি। সারারাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেক ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। দেশের পরিস্থিতি ভালো না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।